আমার স্টক অ্যানালাইসিস ভিডিও সিরিজের অংশ হিসেবে আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব বাংলাদেশের অন্যতম একটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ব্র্যাক ব্যাংকের স্টক পোর্টফোলিও অ্যানালাইসিস। চলুন শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমেই আমরা দেখি যে ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে আহ, যে রিসেন্ট নিউজটা আমরা দেখতে পাচ্ছি, ডিভিডেন্ড ডিক্লারেশনের বিষয়টা আমরা শুরুতেই দেখি। তো রিসেন্টলি ব্র্যাক ব্যাংক যেটা করেছে যে তাদের বোর্ড অফ ডিরেক্টর সেটা 15% ক্যাশ এবং 15% স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2025। তাদের এজিএম হবে 11ই জুন 2026 সকাল 11টায় ডিজিটালি, এবং ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের জন্য তাদের রেকর্ড ডেট ধরা হয়েছে 17ই মে 2026। আর এই সময়ে তাদের যে ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2025, এখানে তাদের কনসলিডেটেড আর্নিং পার শেয়ার তারা দেখিয়েছে 9 টাকা 12 পয়সা, ন্যাপ পার শেয়ার দেখিয়েছে 51 টাকা 56 পয়সা, এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দেখিয়েছে 72 টাকা 72 পয়সা। তো এই হচ্ছে তাদের লেটেস্ট যেই ফিনান্সিয়াল ডিসক্লোজার 31শে ডিসেম্বর 2025-এর বিপরীতে। সো 30% টোটাল ডিভিডেন্ড, এর মধ্যে 15% ক্যাশ, 15% স্টক ডিভিডেন্ড। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, ওদের আর্নিং পার শেয়ার 9 টাকা, আর নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 51 টাকা। তবে একটা পজিটিভ সাইন হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার যেটা 72 টাকা। তার মানে তাদের অ্যাট দেয়ার ডিসপোজাল দে হ্যাভ এনাফ ক্যাশ। এটা অবশ্যই একটা স্ট্রং সিগন্যাল যে কোনো একটা হেলদি ব্যাংকের। পাশাপাশি বর্তমান স্টক এক্সচেঞ্জে আমরা যদি দেখি, অ্যাজ অফ 17ই মে 2026, যেটা ব্র্যাক ব্যাংকের প্রেজেন্ট মার্কেট প্রাইস অফ দেয়ার স্টক হচ্ছে 73 টাকা 10 পয়সা। কোম্পানির টোটাল অথরাইজ ক্যাপিটাল আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5,000 কোটি টাকা টোটাল তাদের যে অথরাইজ ক্যাপিটাল। আর এর মধ্যে পেইড আপ ক্যাপিটাল হচ্ছে প্রায় 2,000 কোটি টাকার মতো, যেখানে প্রতি শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা করে। তো কাজেই 5,000 কোটি টাকার মধ্যে তাদের পেইড আপ ক্যাপিটালই আছে 2,000 কোটি টাকা। তার মানে শেয়ার আছে টোটাল 200 কোটি শেয়ার আছে, ইন্টু 10 = 2,000 কোটি টাকা। আর মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, অ্যারাউন্ড 1,45,000 কোটি টাকা তাদের হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, এই ফিগার যেটা এখানে দেওয়া আছে। সো এখানে যদি আমরা দেখি যে 1,45,000 মিলিয়ন তাদের এটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। তথা আমি বলতে পারি যে অ্যারাউন্ড 14,553, 14,000 কোটি টাকা, 14,000 কোটি টাকা তাদের এই মুহূর্তে মার্কেট ক্যাপ ব্র্যাক ব্যাংকের। আর তাদের ডিভিডেন্ড রেকর্ড 2024 সালে তারা দিয়েছিল 12.5% ক্যাশ ডিভিডেন্ড, আর সাথে 12.5% স্টক ডিভিডেন্ড। তাদের বছর শেষ হয় 31শে ডিসেম্বর প্রতি বছর। আর হচ্ছে পিই রেশিও আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা যদি লেটেস্ট অডিটেড যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দেখি, সেখানে পিই রেশিও 17 মে ডেট আমরা বলতে পারি অ্যারাউন্ড 11 তাদের যেই পিই রেশিও। এছাড়াও তাদের লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক তাদের আর্নিং পার শেয়ার বা ইপিএস আছে 6 টাকা 95 পয়সা। বাট লেটেস্ট যে ডিক্লারেশন আমরা দেখলাম একটু আগে, সেখানে তারা ইপিএস দেখিয়েছেন 9 টাকা 12 পয়সা। আর হচ্ছে এখানে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, এখানে দেখবেন যে স্পন্সর ডাইরেক্টরদের আছে 46% শেয়ার। ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, অর্থাৎ মিউচুয়াল ফান্ড বা পেনশন ফান্ড এই ধরনের যেগুলো আছে, তাদের আছে অ্যারাউন্ড 11% শেয়ার। ফরেনারদের কাছে হোল্ডিং আছে 36%। আর জেনারেল পাবলিক যারা রিটেল ইনভেস্টর সেকেন্ডারি মার্কেটে, তাদের কাছে আছে 6%-এর মতো শেয়ার। তো কিছু লোন আছে আমরা দেখতে পাচ্ছি, শর্ট টার্ম লোন ওদের নাই, তবে কিছু লং টার্ম লোন আছে যেটা 50,000 মিলিয়ন টাকা, তথা অ্যারাউন্ড লেটসে 5,000 কোটি টাকার মতো তাদের লং টার্ম লোন আছে। তো এটা হচ্ছে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ব্র্যাক ব্যাংকের যে আর্নিং ডিসক্লোজার যেটা ওদের ওয়েবসাইটে আছে, সর্বশেষ Q3 of 2025, সেইটার দিকে যদি আমরা তাকাই, তাহলে কিছু বিষয়ে দেখতে পাচ্ছি যে ওদের অ্যাকাউন্ট যেগুলো আছে, আমানতকারীদের অ্যাকাউন্ট, এখানে দেখবেন যে
41% হচ্ছে কাসা, যেটা কারেন্ট অ্যান্ড সেভিংস অ্যাকাউন্ট, কাসা হচ্ছে 41%, আর 59% হচ্ছে টার্ম ডিপোজিট বা এফডিআর। তো এটা কাইন্ড অফ অলমোস্ট ব্যালেন্স আমি মনে করি। কারণ কাসা যত বেশি হবে একটা ব্যাংকে, তার তত ইন্টারেস্ট খরচ কম। অর্থাৎ সেই ক্ষেত্রে কিন্তু তার কোর বিজনেস থেকে, যেটা লেন্ডিং হোক বা ইনভেস্টমেন্ট ইনকাম থেকে, তত বেশি হবে। কারণ আমানত সে তত কম খরচে সংগ্রহ করতে পারছে। কাজে সে আমানত যখন সে লেন্ডিং দিচ্ছে বিভিন্ন বিজনেস গ্রুপকে, প্রাইভেট সেক্টরে বা বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তার ওয়াইডার মার্জিনের কারণে তার ইনকামটাও কিন্তু বেশি হবে। তো এটা কাইন্ড অফ ব্যালেন্স বলা যায়। কাসা 41% আর এফডিআর আছে 59%। আর আরেকটা বিষয় হচ্ছে লোনের বিষয়টা যদি দেখি, তো ব্র্যাক ব্যাংক আমরা যেটা জানি, এটার প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ব্র্যাক নামক যে এনজিও। তো ব্র্যাক ব্যাংক 2001 সালে তাদের যাত্রা শুরু করেছিল মূলত যারা এসএমই সেক্টর, যারা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনিউর, তাদেরকে ফর্মাল ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসা টার্গেট নিয়েই ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথের অংশ হিসেবেই ব্র্যাক ব্যাংক 2001 সালে তাদের যাত্রা শুরু করেছিল। যার কারণে ওদের লেন্ডিং যে পোর্টফোলিও, সেখানে দেখেন এসএমই যে সেক্টরটা 43%ই কিন্তু এসএমই সেক্টর, প্রায় অর্ধেক। আর 39% হচ্ছে কর্পোরেট লোন, আর 18% হচ্ছে রিটেল লোন। কাজে তারা যা যা লোন দিচ্ছে, 43%ই তারা এসএমই সেক্টরকে দিচ্ছে, ফলোড বাই কর্পোরেট অ্যান্ড রিটেল লোন। আরেকটা বিষয় হচ্ছে ব্র্যাক ব্যাংকের যে ডিভিডেন্ড দিয়েছে বা তাদের যে ইপিএস 9 টাকা 12 পয়সা ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছে, এখানে একটা বিষয় একটু কনসার্নিং। সেটা হচ্ছে ওদের দেখেন নেট ইন্টারেস্ট ইনকাম, ওটা আমরা দেখতে পাচ্ছি যে 885 কোটি টাকা, আর ইনভেস্টমেন্ট ইনকাম হচ্ছে 2629 কোটি টাকা 2025 সালের থার্ড কোয়ার্টারে। সো এই বিষয়টা একটু অ্যালার্মিং, কারণ যেহেতু আমরা জানি যে এখন বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক যে ইনস্টেবিলিটি, জিও পলিটিক্যাল টেনশন বা ইনফ্লেশন ইত্যাদি বিভিন্ন কারণে প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ সেটা খুবই খুবই কম, অ্যারাউন্ড 6%-এ নেমে এসেছে। তো যার কারণে ব্যাংকগুলো কিন্তু ওইভাবে প্রাইভেট সেক্টরকে এখন লোন দিতে পারছে না, বা প্রাইভেট সেক্টর থেকে ওইভাবে লোনের ডিমান্ড নেই ডিউ টু হাই ইন্টারেস্ট রেট অ্যান্ড হাই ইনফ্লেশন অ্যান্ড সো অন। যার কারণে আমরা দেখতে পাচ্ছি ওদের লোন দেয়া থেকে যে ইন্টারেস্ট ইনকামটা, সেটা তুলনায় দেখেন 3 গুণ হচ্ছে ওদের ইনভেস্টমেন্ট ইনকাম। অর্থাৎ ট্রেজারি বিল বন্ডে তারা যে ইনকামটা করে, ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করে সেখান থেকে যেই ইনকাম আসে, অথবা কোনো স্টক মার্কেটে ইনভেস্ট করে যদি ওখান থেকে তার কোনো ডিভিডেন্ড ইনকাম বা ক্যাপিটাল গেইন আসে, সেই বিষয়গুলো দেখেন হচ্ছে 2600 কোটি টাকা। অর্থাৎ তার ইন্টারেস্ট ইনকাম, যেটা কোর বিজনেস যে কোনো ব্যাংকে, তার প্রায় 3 গুণ হচ্ছে তার ইনভেস্টমেন্ট ইনকাম। তো এটা আসলে কোনো ভালো সাইন না, কারণ হচ্ছে একটা ব্যাংকের কোর বিজনেস হচ্ছে কিন্তু লেন্ডিং, প্রাইভেট সেক্টরকে বা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপকে লোন দিবে এবং সেখান থেকে তার ইন্টারেস্ট ইনকাম হবে। কিন্তু এখন প্রাইভেট সেক্টরে যেহেতু স্লাগিশ গ্রোথ বা ওভাবে ডিমান্ড নেই, যার কারণে এখন ব্যাংকগুলো ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করে আসলে তাদের মেজরিটি ইনকাম হচ্ছে, যেটা ইনভেস্টমেন্ট ইনকাম। তো এটা হেলদি সাইন বা সাস্টেনেবল সাইন না। কারণ হচ্ছে যে যদি কোনো কারণে ভবিষ্যতে ইন্টারেস্ট রেট ফল করে, ট্রেজারি বিল বন্ডের ইন্টারেস্ট রেট সরকার যদি হঠাৎ কমিয়ে দেয়, পলিসি রেট কমিয়ে দেয়, তখন কিন্তু ওদের ইনভেস্টমেন্ট ইনকাম হঠাৎ কমে যাবে, যেটা অবশ্যই একটা অ্যালার্মিং সাইন। তো সেই জন্য যে কোনো ব্যাংকেরই কোর বিজনেস যেটা লেন্ডিং, সেখান থেকে যদি ইনকাম হয়, সেটা হচ্ছে সাস্টেনেবল সিগন্যাল। ইনভেস্টমেন্ট ইনকাম, ট্রেজারি বিল বন্ড থেকে ইনকাম, সেটা সাময়িক সময়ের জন্য হলেও সেটা কিন্তু সেই অর্থে সাস্টেনেবল কোনো প্রফিট নয়। এই বিষয় গুলো বিবেচনার দাবি রাখে আপনি যখন অ্যানালাইসিস করবেন একটা ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট। তো আমার মনে হয় ক্লিয়ার হয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে যে ব্র্যাক ব্যাংক হিসেবে বেসরকারি খাতের অন্যতম বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক ব্যাংক, সেটা কিভাবে তাদের প্রফিটটা তৈরি করেছে বা আর্নিংটা বাড়াচ্ছে, মেইনলি ট্রেজারি বিল বন্ডে যে ইনভেস্টমেন্ট ইনকাম ইনস্টেড অফ দা লেন্ডিং থেকে ইন্টারেস্ট ইনকাম। বাট তারপরেও ইনকাম হচ্ছে, বিনিয়োগকারীরা ডিভিডেন্ড পাচ্ছে, সেটাও একটা স্বস্তির বিষয়। তো আমার এই অ্যানালাইসিস নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, অথবা আপনার পছন্দের কোনো লিস্টেড স্টকের আপনি যদি কোনো অ্যানালাইসিস বা রিভিউ দেখতে চান, আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনার পছন্দের সেই স্টকের একটা অ্যানালাইসিসের ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।